মর্নিং ক্লাস 4। দেখো পুজোর পরে আবার তোমাদের সঙ্গে এখনো উৎসব আছে। পুজো তো নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছ, তার মাঝে আরেকটু পড়া, আরেকবার তোমাদের সঙ্গে ইতিহাস ক্লাসে আমি ডাকবো। তোমাদের আগের দিন আমি মানুষের সামাজিক মানুষের ধর্ম বা মানুষের সামাজিক সভ্যতা এটা পড়িয়েছিলাম, মানুষের পরিবার ও তার সমাজ আলোচনা করে দিয়েছি। আজকে আরেকবার ভাস্কর্যটা আলোচনা, ঠিক আছে? আছে তো সবাই? দেখো পুরোনো দিনে কিন্তু অনেক কিছু জিনিসই আমাদের ভালো লাগার রয়ে গেছে, তার কিছু নিদর্শন আমরা আজকে বুঝবো। আর তোমরাও পারো এরকম পুরানো জিনিসের নিদর্শন ধরে রাখতে ভবিষ্যতের জন্য। আর দেখবে পুরানো জিনিসগুলো আরও পরে করে যখন উল্টে পাল্টে দেখবে খুব ভালো লাগে। তো আমরা বলবো আজকে স্থাপত্য কাকে, কোনো কিছু স্থাপন করাই মাটি ঘর, এই যে আমাদের স্কুল বিল্ডিং দেখছো সিমেন্ট দিয়ে ইট দিয়ে তৈরি হয়েছে, কোনো কিছুকে স্থাপন কোনো কিছু স্থাপত্য। আর ভাস্কর্য হচ্ছে তার উপর কারুকার্য, গয়নাগাটি পরানো। একটা মানুষকে যেমন গয়না পরালে ভালো লাগে, তো সেই রকম একটা ঘরকে যদি সাজাও তুমি বা কোনো মন্দিরকে ধরো তুমি সাজাচ্ছ, দেখবে মন্দিরের গায়ে গায়ে সব কাজ করা থাকে। এই পুতুলের হাতি ঘোড়ার ছাপ, ফুলের ছাপ, আর ঘটের ছাপ, কোনো মেয়ে নাচছে এরকম একটা ছবি, ছোট্ট ছোট্ট পুতুল, সেগুলোকে সেখানে স্থাপন করা হয়, তাকে বলা হয় স্থাপত্য। আর সেগুলোকে কী করে করে, মাটি দিয়ে আলাদাভাবে তৈরি করে নেয়, তৈরি করে ওগুলোকে পুড়িয়ে নেয়, পুড়িয়ে শক্তপোক্ত করে নেয় যাতে রোদে জলে নষ্ট হয়ে যায়। আমাদের সামনে যে ঝাড়েশ্বর মন্দির দেখবেন, ওর মন্দিরের গায়ে কত পুতুলের কাজ আছে, সেগুলো রোদে জলে নষ্ট হয় না। তার মানে কি, ওগুলোকে বলে টেরাকোটার কাজ। টেরাকোটার কাজ হচ্ছে কাঁচা মাটির থেকে ওই মূর্তিগুলো বানিয়ে, ওই সব পুতুলগুলো বানিয়ে ওগুলোকে পুড়িয়ে নেয়, পুড়িয়ে শক্ত করে মন্দিরের গায়ে সে ভাস্কর্য কাজ, গয়নাগাটি যাকে বলে সাজানো, ডেকোরেটিভ। আর আছে সৌধ, সৌধটাও কিন্তু স্থাপত্য, তবে কারো কারো স্মৃতি বিজড়িত। ধরো যদি আগ্রায় তাজমহল দেখতে চাও, দেখবে যে ওটা একটা স্মৃতিসৌধ। শাহজাহান বানিয়েছিলেন, ওনার স্ত্রী মমতাজ মারা গিয়েছিল, সেই স্মৃতি ধরে রাখার জন্য বানিয়েছিল। তো বানিয়েছিল এমনই বানিয়েছিল, সেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। আমাদের ঘরেও নাচে কানাচে দেখবে কেউ মারা গেলে দাদু ঠাকুমা বয়স্ক মানুষ, তাদের স্মৃতি রক্ষার্থে ছোটো ছোটো মন্দির বানা হয়। এটাকেও কিন্তু তুমি এক কথায় সৌধ বলতে পারো। এই গেল সৌধ আর স্থাপত্য আর ভাস্কর্য। আর আসছি জাদুঘর। ওই যে আগেই বললাম পুরানো সব জিনিসকে জমা করে রাখা, জাদুঘরে তো রাখে, যাকে ইংরেজিতে বলা হয় মিউজিয়াম। সেরকম কিছু দেখো, বিষ্ণুপুরে বাবলু গিয়েছিল মা সঙ্গে, হ্যাঁ, সেখানে লাল মাটির জায়গা, ওই মাটি পুড়িয়ে ইট দিয়ে বানানো হয়েছে নানান মন্দির। আর মল্ল রাজাদের নাম অনুসারে এই জায়গাটার আগেকার নাম ছিল মল্লভূম। বিষ্ণুপুরের আগেকার নাম ছিল মল্লভূম, মল্ল রাজাদের নাম অনুসারে, কিন্তু তারপরে চেঞ্জ হয়ে পরিবর্তন হয়েছে বিষ্ণুপুর। তো এখানে রাসমঞ্চ আছে, আর অনেক বানানো মন্দির আছে, টেরাকোটার কাজ আছে, খুব সুন্দর দেখার জিনিস। তবে কোথাও কোথাও মন্দিরের গায়ে লোকেরা আঁচড় কেটেছে, সেগুলো দেখে মানুষ রাখে। ভালো জিনিসকে এভাবে নষ্ট করতে হয় বলো? ভালো জিনিসকে তো সংরক্ষণই করতে হয়। আর নাজমা দেখেছি সূর্য মন্দির, কোথায় গো? পুরী। কম বেশি অনেকেই বেড়াতে গিয়েছ পুরীতে, সেখানে সূর্য মন্দিরটাও খুব ভালো লেগেছে। সূর্য মন্দিরটা একটা বিরাট রথের চাকার মতো, আর অনেক অনেক রথের মতো অনেক চাকাও রয়েছে। আর ও রথের চাকাগুলো গুনে ফেলেছিল, 12 জোড়া চাকা ও রথ। দেওয়ালগুলোতে নানা রকম মূর্তি, কিন্তু ওটাও নষ্ট হতে বসেছে ক্রমশ, ওটাও নষ্ট হচ্ছে ক্রমশ। মন্দিরটি বঙ্গোপসাগরের খুব কাছে, তো বঙ্গোপসাগরের জল খুব নোনা, ওই নোনা জল লেগে মন্দিরটা কিন্তু নষ্ট হতে বসেছে। দিল্লিতে যে বললাম যা মায়া বেড়াতে গিয়েছিল, জামা মসজিদ, কি বিশাল মসজিদ, বিশাল গম্বুজ, সামনে বিরাট বিরাট বারান্দা, একসঙ্গে অনেক লোক বসে নামাজ পড়তে পারে। মুঘল সম্রাট শাহজাহান এই মন্দিরটি বানিয়েছিলেন। একদিন মায়া টিপু সুলতান মন্দির দেখতে গিয়েছিল, পরে জেনেছিল কলকাতার সবচেয়ে বড় মন্দিরগুলো, ওটা একটা বড় মসজিদগুলোর একটা বড় মসজিদ, আর অনেক গম্বুজ আছে মসজিদটা, আর মিনারও আছে। আবার মসজিদের আজান শুনতে পেয়েছিল।
কিন্তু সে গল্পই করেছে। তার আছে ব্যান্ডেল চার্চ। কে গিয়েছিল? তপন। তার মা বাবার সঙ্গে ব্যান্ডেল চার্চে বেড়াতে গিয়েছিল। চার্চটি পশ্চিমবঙ্গের সবচেয়ে পুরানো খ্রিস্টান চার্চ। 1660 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল এটি। আর বছরের নানান সময় চার্চটি মানুষ দেখতে যায়। চার্চে গির্জাও বলে, নানা রকম অনুষ্ঠান হয় এখানে খ্রিস্টানদের। এখানে যিশুর জীবনের গল্প পুতুলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক আছে। আর স্থাপত্য ভাস্কর্য তো তোমাদেরকে আগে আলোচনা করালাম। আর সংগ্রহশালা দেখো, আদিবাসী মানুষের সংগ্রহশালা গত বছর ডমরু রাঁচি বেড়াতে গিয়েছিল। সেখানে বিরসা মুন্ডার নামে একটা মিউজিয়াম দেখেছি ডমরু। সেখানে ওই অঞ্চলের পুরানো মানুষদের ব্যবহার করা জিনিসপত্র রাখা আছে। মাছ ধরার নানা রকম জাল, যন্ত্রপাতি, নানান ধরনের ছুরি, কাটারি, মুটি, কাস্তে, আদিবাসী মেয়েদের গয়নাঘাটের পোশাক, বাসনপত্র ইত্যাদি রাখা আছে ওই মিউজিয়াম। ওটা কোথায়? না, রাঁচি। বাসের মধ্যে মিউজিয়াম আছে। রসুল একবার বাস দেখতে গিয়েছিল একটা, সেই বাসে নানা রকম বিজ্ঞানের যন্ত্রপাতি আছে। একটা সুইচ টিপলে পৃথিবীটা সূর্যের চারপাশে ঘুরছে, আবার একটা আয়নার দিকে তাকালে মুখটা বদলে যাচ্ছে। স্যার বলেছিলেন বাসটা আসলে বিজ্ঞানের সংগ্রহশালা। ঘুরে ঘুরে ছাত্রীদের, ওই সাধারণ মানুষদের বিজ্ঞান শেখায়। জাদুঘর তো আছেই। কলকাতায় বড় জাদুঘর আছে, ভারতীয় জাদুঘর। এই জাদুঘরটা দেশের সবচেয়ে পুরানো। সেখানে রানী তার বাবার সঙ্গে গিয়েছিল, মায়ের সঙ্গে গিয়েছিল। ওরা একটা মমি দেখেছিল। বাবা বলেছিলেন বিশ্ব দেশের রাজা রানীরা মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, সেই মৃতদেহগুলিকেই মমি বলে। এছাড়া জাদুঘরে ওরা অনেক পুরানো মূর্তি, জিনিসপত্র দেখেছে। তাহলে এভাবে তুমিও পারো বানাতে জাদুঘর। আরেকটা আছে রাজা বাক্কা প্রকৃতি বিজ্ঞান কেন্দ্র, জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যটি আছে। নানা ধরনের পশু পাখির মৃতদেহ যুদ্ধে রাখা আছে। ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল, সেই সব যুদ্ধ সমস্ত ছবি সে দেওয়ালে আঁকা আছে। আর আছে পটচিত্রের সংগ্রহশালা। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কাপড়ে বা কাগজের ওপর নানা রঙের ছবি আঁকা আর ঘরে ঘরে নানান পটচিত্র রাখা আছে। লেপচা মিউজিয়াম দার্জিলিং জেলার কালিম্পং আছে। লেপচা মিউজিয়াম, এখানেও মানুষের বিভিন্ন রকমের লেখাপত্র সংরক্ষণ আছে। আর আছে পুরানো দিনের মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র। গান্ধী স্মারক সংগ্রহশালা, এটা আছে উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। এই সংগ্রহশালাতে মহাত্মা গান্ধীর ব্যবহার করা জিনিসপত্র এখানে রয়েছে। এছাড়া অনেক রকম বইপত্র, নানা ধরনের মূর্তি ও ছবি রয়েছে। দীঘা বিজ্ঞান কেন্দ্র। দীঘা বিজ্ঞান কেন্দ্র রয়েছে আকাশ দেখার ব্যবস্থা। সামুদ্রিক মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের বাক্সে। বৃষ্টির জল সংরক্ষণের মডেল রয়েছে এখানে। এগুলো দেখে বেশ সহজ লাগে নির্ধারণের বিষয়, আর মজা লাগে। এছাড়া বর্ধমান পুরুলিয়াতেও আছে বিড়লা কারিগরি সংগ্রহশালা আছে। এখানেও বিভিন্ন মডেল দিয়ে বোঝানো হয়েছে কীভাবে সব যন্ত্র রাখা আছে। আর একটা নকল কয়লা খনি আছে। পুরসদয় দপ্তর মিউজিয়ামে আছে ঠাকুরপুকুরের ব্রতচারী গ্রাম। সেখানে ব্রতচারীর প্রতিষ্ঠাতা পুরসদয় দত্তের নামে একটি সংগ্রহশালা আছে এবং বাংলা লোকশিল্পের নানা ব্যবহৃত জিনিস সেখানে রাখা আছে। এবারে গান্ধীজির সম্পর্কে কিছু কথা। গান্ধীজি আমাদের জাতির জনক ছিলেন। উনি সৎ পথে চলতেন, সততার কথা বলতেন এবং সত্যনিষ্ঠতা ছিলেন। উনি ওনার কী বলবো যে পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 সালে 2 তিনি জন্মগ্রহণ করেছিলেন। ছোটোবেলায় তিনি স্কুলে যেতেন, তোমাদেরই মতো গান্ধীজি পড়াশোনা তোমাদের মতোই স্কুলে পড়াশোনা করতেন। ছোটোবেলায় তিনি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেন, এমনকি পরীক্ষায় কখনো সহপাঠী লেখা তিনি লিখতেন। নিজে যেটুকু জানতেন সেটুকু লিখতেন। এতটাই সৎ, অনেস্ট। একবার এরকম সুযোগ মেলেও তিনি উত্তর করতে কারণ দেখে লিখেন। ছোটো থেকে সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল, তাই তিনি সত্যাগ্রহ রূপে জোর দিতেন। সৎ কথা বলা, সহজ সরল জীবনযাপন গান্ধীজি জোর দিতেন। জাত, ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং, কোনো কিছু দিয়ে মানুষকে ভেদাভেদ করার জন্য এই কথা তিনি বারবার বলে গেছেন। অহিংসার কথা বলেছেন। আর কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথের খুব শ্রদ্ধার সম্পর্ক ছিল। সুভাষচন্দ্র বসু মহাত্মাজিকে খুব সম্মান করতেন। গান্ধীজি বলতেন সবসময় নিজের কাজ নিজে করা উচিত। সংগ্রহশালা তো তোমাদেরকে বলেছি। সংগ্রহশালা তোমরা কী কী দিয়ে বানাতে পারবে আগেকার স্কুলে, আগেকার দিনের ক্লাসগুলিতে বলেছি।
তাছাড়াও হাতের নানা কাজ, যেমন বাখারি দিয়ে তৈরি ঝুড়ি, পুরানো বাসনপত্র, পুরানো আমলের পোশাক, হাতে আঁকা কিংবা পটে আঁকা ছবি, ফটোগ্রাফ, পুরানো বইপত্র, বাড়িতে থাকা পুরানো মূর্তি, টাকা পয়সা, বৈদ্যুতিক সরঞ্জাম, কোনো জায়গায় বেড়াতে গিয়ে পাওয়া কোনো জিনিস, প্রাকৃতিক পুরানো ডায়েরি, খবরের কাগজ, দেশলাই বাক্স, মার্বেল, সমস্ত কিছুই তুমি সংগ্রহ করে রাখতে পারো আগামী দিনের জন্য, পুরনো স্মৃতিকে মনে রাখতে। তাকেই বলবো সংগ্রহ। তো চলো, এরকম আমরা ভালো উদ্যোগ আজ থেকে ঘরে কোনো কিছুই আবর্জনা হিসেবে ফেলে দেবো না, দেখবো তার মধ্যে কোনটা রাখলে ভবিষ্যতে সেটা দেখে সুখে স্মৃতি। আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো।